ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। 1-2, বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি গ্রাম। 1-3, এই বিক্রিয়ায় জারক পদার্থটি হল H2SO4। 1-4, কিউপ্রিক নাইট্রেট উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তার নাম হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। 1-5, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? কপার সালফেট। 1-6, 50 কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হলো 4 লক্ষ। 1-7, পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন মধ্য দিয়ে। 1-8, তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো NaOH। এর প্রথম প্রশ্ন, কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না? তাপের বিকিরণ। 2-2, নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম লেখো। মোম মাখন। 2-3, শিশির পড়ার শর্ত কী? শিশির পড়ার শর্ত, আকাশ পরিষ্কার ও মেঘহীন থাকবে, বায়ুর আর্দ্রতা বেশি হতে হবে, বাতাস স্থির থাকতে হবে, তাপের ভালো বিকিরক ও পরিবেশ পদার্থের সংস্পর্শে থাকা বস্তু, ভূপৃষ্ঠের কাছাকাছি বস্তুর উপস্থিতি। 2-4, আলু এবং লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম কি? ক্যাটালেজ অনুঘটক। 2-5, অক্সিজেন কোনো পদার্থের দহনে কি উৎপন্ন হয়? ওই পদার্থের অক্সাইড যৌগ। 2-6, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কোনটি ব্যবহৃত হয়? লোহার চামচ ব্যবহৃত হয়। 2-7, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন? ইলেকট্রন গৃহীত হয় বলে। আচ্ছা, 3-এর প্রথম প্রশ্ন, ফিউজ-তারের গলনাঙ্ক খুব কম হওয়া দরকার। আচ্ছা, 3-2, ইগলু বরফ দিয়ে বানানো কারণ বরফ তাপের পরিবাহী। 3-3 বলছে এটি একটি কি বিক্রিয়া? এটি একটি জারণ বিক্রিয়া। 3-4, ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে পালিশ করা হয়। 3-5, সমযোজী যৌগ হলে তড়িৎ পরিবহন করে। গ্রাফাইট হচ্ছে সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে। 3-6, যেসব পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদের বলে ড্যাশ অনুঘটক বলে তাদেরকে। 4-এর প্রথম প্রশ্ন, হিমমিশ্রণ কি? যেসব মিশ্রণের সাহায্যে মূল উপাদান পদার্থের গলনাঙ্কের চেয়ে অনেক কম উষ্ণতা সৃষ্টি করা যায় সেসব মিশ্রণকে হিমমিশ্রণ বলে। যেমন বরফ ও সাধারণ লবণ 3:1 ওজন অনুপাতে মেশালে মিশ্রণের উষ্ণতা -23 ডিগ্রি সেলসিয়াস হয়, এটি একটি হিমমিশ্রণ। 4-এর অথবাতে যে প্রশ্নটা হচ্ছে দেখো, হাতি শীতকালে ধুলো মাখে কেন? শীতকালে হাতি গায়ে ধুলো মাখে কেন? হাতি গায়ে ধুলো মাখলে তার গা ও ধুলোর মাঝে একটি বায়ুস্তর তৈরি হয়। বায়ু তাপের পরিবাহী বলে দেহ থেকে বেরিয়ে আসা তাপ বায়ুর স্তর ভেদ করে বাইরে যেতে পারে না, ফলে হাতির আরাম লাগে। এই কারণে শীতকালে হাতি গায়ে ধুলো মাখে। 4-2, একটি 50 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 25 ক্যালোরি তাপ লাগে। ওই পদার্থের আপেক্ষিক তাপ কত? বস্তুর ভর m 50 গ্রাম, উষ্ণতা ডেল্টা টি 2 ডিগ্রি সেলসিয়াস, প্রয়োজনীয় তাপ H = 25 ক্যালোরি। পদার্থের আপেক্ষিক তাপ হচ্ছে S হলে তাই S = H/m × ডেল্টা টি। তো H এর মান 25, m এর মান 50 আর ডেল্টা টি এর মান হচ্ছে 2। তার মানে এটা দিয়ে যদি এটা কাটি 25 দুগুণে 50, তার 1/4 = 0.25 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। অথবা দিয়ে যে প্রশ্নটা হচ্ছে দেখো, শীতকালে শীত প্রধান দেশের জলাশয়গুলির উপরের তলে বরফ জমা থাকলেও জলজ প্রাণীরা বেঁচে থাকে কিভাবে? শীত প্রধান দেশে যখন জলাশয়ের উপরিভাগে বরফ জমে তখন জলের নিচে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। বরফ জলের উপর একটা ইনসুলেটিং স্তর তৈরি করে যা ভেতরের জলকে ঠান্ডা হতে বাধা দেয়। এছাড়াও জলের ঘনত্ব একটা বিশেষ বৈশিষ্ট্য দেখায়। 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, ফলে জলের উপরের বরফ জলের নিচে থাকা জলকে জমাট বাঁধতে দেয় না এবং জলজ প্রাণীরা সেই কারণেই শীতকালেও বেঁচে থাকতে পারে। 4-3 বলছে এই সমীকরণে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটি লেখো, ইলেকট্রনের আদান প্রদান দ্বারা দেখাও। যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে। এখানে কার্বন ইলেকট্রন ত্যাগ করে কার্বন মনোক্সাইড উৎপন্ন করে। যে বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগ ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। এখানে জিঙ্ক অক্সাইড ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক উৎপন্ন করে। তো সুতরাং বিক্রিয়াটিতে কার্বনের জারণ এবং জিঙ্ক অক্সাইডে কী করে? বিজারণ ঘটে।
4 বলছে দেখো ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন? দেখো ঝালাইয়ের কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয় কেন? দেখো উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-5 গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো। এই পর্যন্ত। 4-5 গলিত সোডিয়াম ক্লোরাইডে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো। এখান থেকে এই পর্যন্ত। 4-6 গ্যালভানাইজেশন কি, এর প্রয়োজনীয়তা কেন? দেখো লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের উপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। এর প্রয়োজনীয়তা কি? দেখো এর প্রয়োজনীয়তা লোহার তৈরি সেতু, বাড়ির গ্রিল, গাড়ি বা সাইকেলের লোহার তৈরি অংশ প্রভৃতি লোহার জিনিস বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের সংস্পর্শে এলে তাতে মরচে পড়ে, ফলে লোহার জিনিস ক্ষয়প্রাপ্ত হয়। তাই লোহার জিনিসকে দীর্ঘস্থায়ী করতে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। অথবা দিয়ে যে প্রশ্ন আছে দেখো ধাতু এবং তড়িৎ বিশ্লেষক পদার্থ উভয়ে তড়িৎ পরিবাহী হলেও এদের পরিবহনের মাধ্যম আলাদা, ব্যাখ্যা করো। দেখো উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। 7.5 বিদ্যুৎ চালিত ট্রেনের পেন্টোগ্রাফ এবং বিদ্যুৎবাহী তারের সংযোগস্থলে মাঝে মাঝে জোরালো আলো সৃষ্টি হয় কেন? এখান থেকে এই পর্যন্ত। অথবা যে প্রশ্নটা আছে দেখো বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন? ভূপৃষ্ঠ ও উপরের আকাশের মধ্যে প্রায় 4 লক্ষ ভোল্ট বিভব পার্থক্য আছে। এই বিভব প্রভেদের জন্য বায়ুতে থাকা বিভিন্ন আয়ন ও আধানযুক্ত সূক্ষ্ম কণাদের চলাচল ঘটে, অর্থাৎ তড়িৎ প্রবাহ ঘটে। এভাবেই পৃথিবীর বায়ুতে তড়িৎ প্রবাহ ঘটে। দেখো লাইফ সায়েন্সের প্রথম প্রশ্ন মটর, বিনস, ছোলা প্রভৃতি হলো ডাল জাতীয় উদ্ভিদ। 1-2 ডেঙ্গি রোগের জীবাণুর নাম হলো ক্ল্যাভিভাইরাস। 1-3 আম গাছের চাষের প্রাথমিক বিধিতে নাইট্রোজেন সার প্রয়োগ করা হয়। আচ্ছা 1-4 বলেছে দেখো প্রশ্ন মাছের প্রাথমিক খাবার হলো ফাইটোপ্ল্যাঙ্কটন। 1-5 মৌমাছিদের জীবনচক্রের তৃতীয় পর্যায়টির নাম হলো পিউপা। 2 প্রথম প্রশ্ন দেখো চা পাতায় উপস্থিত উপকারটির নাম হলো ট্যানিন। 2 প্রদত্ত কোনটি রবি ফসল? গম। 2-3 রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাস গঠিত যকৃতের ক্ষয়জনিত রোগ হলো কি? হেপাটাইটিস। 3 প্রথম প্রশ্ন বিসদৃশ শব্দটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন আছে বাটা, রুই, কাতলা, মৃগেল। বাটা হচ্ছে আলাদা, বিসদৃশ। 3-2 ঢেকাল পদ্ধতি, তুলানো বালতি পদ্ধতি, ড্রিপ পদ্ধতি এবং রাহাত পদ্ধতি। এটা হচ্ছে ড্রিপ পদ্ধতিটা আলাদা। 4 প্রথম প্রশ্ন কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক পদার্থ। যেসব রাসায়নিক পদার্থ ফসলের কোনো ক্ষতি করে না, কেবল আগাছাদের মেরে ফেলে তাদের আগাছানাশক বলে, যেমন 2,4-D, পিক্লোরাম, ডেলোপন ইত্যাদি। 4-2 অসংক্রামক রোগ ঘটিত মহামারী। যে সমস্ত রোগের প্রকোপ ক্রমশ বেড়ে চলেছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটাচ্ছে তাদের অসংক্রামক রোগ ঘটিত মহামারী বলে, যেমন ফুসফুসের ক্যান্সার, করোনারি হার্ট ডিজিজ, ডায়াবেটিস প্রভৃতি। 5 প্রথম প্রশ্ন নিবিড় মিশ্র চাষ কাকে বলে? নিবিড় মিশ্র মৎস্য চাষ বলতে কী বোঝো? একই পুকুরে দেশি কার্পে রুই, কাতলা, মৃগেল সঙ্গে বিদেশি কার্প, সাইপ্রিনাস কার্প, সিলভার কার্প, গ্রাস কার্প একত্রে চাষ করাকে নিবিড় মিশ্র মৎস্য চাষ বলে। 5-2 হিউমাস কি? দেখো মাটিতে অবস্থিত সমস্ত জৈব পদার্থ সমূহের আংশিক বিয়োজনের ফলস্বরূপ যে ঘন বর্ণের জৈব পদার্থ উৎপন্ন হয় এবং যা উদ্ভিদের শোষণের জন্য জল, খনিজ পদার্থের সঞ্চয়স্থল রূপে কাজ করে তাকেই বলে হিউমাস। 5-3 লিটার তৈরি করার পূর্বে কি দিয়ে ঘরের মেঝে জীবাণুমুক্ত করা হয়? দেখো চুন ছড়িয়ে লিটারকে জীবাণুমুক্ত করে নেওয়া হয়। 5-4 অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে উপগণ সম্পন্ন 2টি মুরগির উদাহরণ দাও। দেখো রোড আইল্যান্ড রেড, তারপর নিউ হ্যাম্পশায়ার, এগুলো হচ্ছে উপগণ সম্পন্ন মুরগি। 5-5 কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম এবং তার বাহকের নাম লেখো। কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম হচ্ছে লিশম্যানিয়া ডোনোভ্যানি, আর এর বাহকের নাম হচ্ছে বালিমাছি। 6 প্রথম প্রশ্ন চাষের জমি প্রথমে অনাবাদি ফেলে রাখা হয় কেন? উত্তর
উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত। 6-2 জৈব সার ব্যবহারের দুটি উপকারিতা উল্লেখ করো। মাটিতে প্রচুর জৈব উপাদান সরবরাহ করে ফলে মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। অর্থনৈতিক মূল্য অনেক কম। কখনোই পরিবেশ দূষণ ঘটায় না। কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে? দেখো ময়লা জলে মাছ চাষ করার সুবিধা এখান থেকে এই পর্যন্ত। 6-4 জৈবিক উপায়ে পেস্টের দমন কিভাবে করা হয়? এখান থেকে এই পর্যন্ত।